লর্ড অফ দ্য রিংস পার্ট 2। গল্পের আগের পর্বে আমরা দেখেছিলাম 9 জনের একটি দল মর্ডরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কারণ তাদের লক্ষ্য ছিল ওয়ান রিং ধ্বংস করা। কিন্তু যাত্রাপথে তাদের দল ভেঙে যায়, কেউ মারা যায়, কেউ আবার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত সামনে এগিয়ে যেতে থাকে শুধু ফ্রোডো আর স্যাম। কিন্তু তাদের সামনের পথ খুবই কঠিন। তাদের সামনে রয়েছে বিশাল উঁচু পাহাড়, আছে পাথরের গুলুকধাঁধার মতো পথ। সেখানে তারা বারবার পথ হারিয়ে ফেলে। কিন্তু তারা এই যাত্রায় একা নয়, কেউ একজন এখনো তাদের অনুসরণ করছে। সেই হলো গোলাম। কারণ গোলামের জীবনে রিং ছাড়া আর কিছুই নেই। অনেক বছর ধরে রিং তার কাছেই ছিল, তাই রিংয়ের প্রতি তার আসক্তি ভয়ঙ্কর হয়ে উঠেছে। যে করেই হোক সে আবার রিং নিজের কাছে ফিরে পেতে চায়। এক রাতে ফ্রোডো আর স্যাম যখন ঘুমিয়েছিল, তখন গোলাম ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। সে চুপি চুপি ফ্রোডোর কাছ থেকে রিং চুরি করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ফ্রোডোর ঘুম ভেঙে যায়। সে গোলামের হাত শক্ত করে ধরে ফেলে। এরপর গোলাম, স্যাম এবং ফ্রোডোর মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি শুরু হয়। শেষে ফ্রোডো নিজের তলোয়ার গোলামের গলায় ধরে। ভয়ে গোলাম থেমে যায়। এরপর তারা গোলামকে বন্দি করে ফেলে। গোলাম কাকুতি মিনতি করে বলে, আমাকে ছেড়ে দাও। কিন্তু গোলামকে ছেড়ে দেওয়া খুবই বিপজ্জনক, কারণ সে অনেকদিন ধরে তাদের অনুসরণ করছে। তাকে ছেড়ে দিলে রাতে সে তাদের মেরেও ফেলতে পারে। গোলাম বলে, আমি তোমাদের সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি। সে রিংয়ের নামে শপথ করে, কিন্তু স্যাম তার একটি কথাও বিশ্বাস করে না। অন্যদিকে ফ্রোডো ধীরে ধীরে তার উপর বিশ্বাস করতে শুরু করে। আসলে ফ্রোডোর গোলামের জন্য মায়া হয়, কারণ গ্যান্ডালফ আগে থেকেই গোলামের সম্পর্কে তাকে অনেক কিছু বলেছিল। ফ্রোডো তাকে জিজ্ঞেস করে, তুমি কি মর্ডরের রাস্তা চেনো? গোলাম উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারি। আমি আগে সেখানে গিয়েছি। এরপর ফ্রোডো তার গলার দড়ি খুলে দেয়। গোলাম তাদের পথ দেখাতে শুরু করে। সে তাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় যেখানে ওয়ান রিং ধ্বংস করতে হবে। এদিকে দেখা যায় সৌরনের অনুগত সারুমান একটি নতুন সেনাবাহিনী তৈরি করেছে। সেই বাহিনীর নাম উরুখাই। সেই বাহিনীর কিছু সৈন্য মেরি এবং পিপিনকে বন্দী করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে অ্যারাগর্ন, লেগোলাস এবং গিমলি তাদের দুজনকে উদ্ধার করার জন্য পিছু নিয়েছে। এখানে সৌরন এবং সারুমানের সম্পর্কটাও বুঝে নেওয়া যাক। সৌরন এখনো নিজের আসল শরীর ফিরে পায়নি। সে এখন একটি বিশাল জ্বলন্ত চোখের রূপে রয়েছে। আর সারুমান তার অনুগত দাস। সে সৌরনের জন্য কাজ করে। সারুমানও গ্যান্ডালফের জাতিরই একজন উইজার্ড, কিন্তু সে ক্ষমতার লোভে সৌরনের সঙ্গে হাত মিলিয়েছে। তার উদ্দেশ্য একটাই, সৌরনের সঙ্গে মিলে পুরো মিডিল আর্থ শাসন করা। অন্যদিকে সৌরনের সমস্ত শক্তি ফিরে পাওয়ার জন্য দরকার ওয়ান রিং। আর সেই রিং ধ্বংস করতেই ফ্রোডো আর স্যাম মর্ডরের দিকে এগিয়ে যাচ্ছে। যদি একবার ওয়ান রিং ধ্বংস হয়ে যায়, তাহলে সৌরনের অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। এদিকে ফ্রোডো, স্যাম এবং গোলাম যখন সামনে এগিয়ে যাচ্ছিল, তখন তারা রোহান রাজ্যের একদল অশ্বারোহী সৈন্যকে দেখতে পায়। তাদের দিকে অ্যারাগন জোরে ডাক দেয়। ডাক শুনে পুরো সৈন্যদল তাদের দিকে ফিরে আসে। অ্যারাগন বলে, আমরা রোহানের শত্রু নই, আমরা গন্ডরের বন্ধু। সেই বাহিনীর নেতা ছিল অ্যাওমার। কিন্তু এখন রোহানের মানুষ বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য করতে পারছে না, কারণ তাদের রাজাও আর নিজের মতো নেই। সারুমান তার কালো জাদু দিয়ে রাজা থিওডেনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন পুরো রাজ্য কার্যত তার প্রভাবের অধীন। অ্যারাগন বলে, আমরা 2 জন হবিটকে খুঁজছি, তাদের অর্করা বন্দি করে নিয়ে গেছে। অ্যাওমার উত্তর দেয়, এখানে আর কোনো অর্ক বেঁচে নেই। গত রাতেই আমরা তাদের সবাইকে হত্যা করেছি। অ্যারাগন আবার জিজ্ঞেস করে, তাদের সঙ্গে 2 জন ছোট আকৃতির হবিটও ছিল, তাদের কি হয়েছে? অ্যাওমার বলে, সেটা আমি জানি না, গত রাতেই আমরা সবাইকে মেরে ফেলেছি। এরপর সে তাদের 2টি হবিটের বেল্ট দেখায়। সে জানায় যুদ্ধক্ষেত্রে এগুলোই পাওয়া গিয়েছিল। এটা দেখে অ্যারাগন, লেগোলাস এবং গিমলি সেই জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তারা চারপাশ ভালোভাবে খুঁজে দেখে। তখন তারা বুঝতে পারে মেরি এবং পিপিন মারা যায়নি। তারা অর্করার হাত থেকে পালিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু সেই জঙ্গল অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে যে ঢোকে সে আর সহজে ফিরে আসে না। অন্যদিকে দেখা যায় মেরি এবং পিপিন এখনো বেঁচে আছে। তাদের পেছনে এখনো একজন অর্ক তাড়া করছে। প্রাণ বাঁচাতে তারা একটি বিশাল গাছের উপর উঠে যায়। ঠিক তখনই একটি ডাল তাদের একজনকে পেছন থেকে টেনে ধরে। অন্যজন ভয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ যে গাছের উপর তারা উঠেছিল তার চোখ খুলে যায়। তারপর গাছটি নড়াচড়া শুরু করে। যে অর্কটি হবিটদের মারতে যাচ্ছিল, সেই গাছটি তাকে নিজের বিশাল পা দিয়ে পিষে ফেলে। তারপর অন্য হবিটটিকেও নিজের হাতে তুলে নেয়। গাছটি জিজ্ঞেস করে, তোমরা ছোট্ট কারা? তারা উত্তর দেয়, আমরা হবিট। জীবনে এই প্রথম কথা বলা কোনো গাছ দেখলাম। গাছটি বলে, আমি গাছ নই, আমি একজন অ্যান্ট। আমরা গাছদের রক্ষা করি। মেরি আর পিপিন আগে কখনো অ্যান্ট সম্পর্কে শোনেনি।
তাই প্রথমে তাদের সবকিছুই অবিশ্বাস্য মনে হয়। অ্যান্টরা অর্কদের ভীষণ ঘৃণা করে, কারণ অর্করা গাছ কেটে ফেলে, গাছে আগুন লাগায় আর বন ধ্বংস করে। তাই অ্যান্ট প্রথমে হবিটদেরও সন্দেহ করে, কিন্তু তারা জানায় যে তারা অর্ক নয়, তারা শুধুই দুইজন হবিট। অ্যান্ট বলে, তোমাদের ভাগ্যের সিদ্ধান্ত নেবে হোয়াইট উইজার্ড। সে তাদের নিয়ে হোয়াইট উইজার্ডের কাছে যায়। ঠিক তখনই দূরে একটি সাদা অবয়ব দেখা যায়। তারা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে তিনি গ্যান্ডালফ। তিনি এখনো জীবিত। তিনি ব্যালোরককে পরাজিত করেছেন, আর সেই যুদ্ধের পর তিনি ফিরে এসেছেন গ্যান্ডালফ দ্য হোয়াইট রূপে। তার দায়িত্ব এখন মিডিল আর্থকে রক্ষা করা। গ্যান্ডালফ অ্যান্টকে বলেন, ওদের নিরাপদে এই জঙ্গল থেকে বের করে দিও। একদিন পথে মেরি আর পিপিন বিশ্রাম নিচ্ছিল। সেই সময় ট্রিবিয়ার্ড সেখানে ছিল না। দুজনেই খেলতে খেলতে গাছের শিকড়ের কাছে চলে যায়। হঠাৎ সেই শিকড়গুলো তাদের শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল এবারই তারা মারা যাবে। ঠিক তখনই ট্রিবিয়ার্ড সেখানে এসে পৌঁছায়। সে বলে, তোমরা কি করছো? জেগে ওঠা গাছদের কাছে কখনোই যেও না। এরপর গাছের শিকড়গুলো তাদের ছেড়ে দেয়। ট্রিবিয়ার্ড দুজনকে নিজের কাঁধে তুলে নেয়। সে বলে, জঙ্গল জেগে উঠছে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যারাগর্ন, লেগোলাস এবং গিমলি সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করে। জঙ্গলের ভেতরে ঢুকেই তাদের মনে হয় এখানে কোনো অশুভ শক্তি রয়েছে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন হঠাৎ অ্যারাগর্ন বুঝতে পারে কেউ তাদের দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করে। ঠিক তখনই প্রচণ্ড গতিতে একটি সাদা অবয়ব তাদের দিকে ছুটে আসে। তারা সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে, কিন্তু তাদের কোনো অস্ত্রই তার উপর কাজ করে না। কিছুক্ষণ পর সেই সাদা অবয়বটি থেমে যায়। তখন তারা দেখে তিনি গ্যান্ডালফ। আগে তিনি ছিলেন গ্যান্ডালফ দ্য গ্রে, এখন তিনি হয়ে গেছেন গ্যান্ডালফ দ্য হোয়াইট। তিনি বলেন, আমি গ্যান্ডালফ। এরপর গ্যান্ডালফ তাদের জানান কিভাবে তিনি ব্যালর্গের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিভাবে তিনি পাহাড়ের গভীরে পড়ে গিয়েছিলেন, আর কিভাবে শেষ পর্যন্ত সেই দানবকে পরাজিত করেছিলেন। তিনি আরও বলেন, যে দুই হবিটকে তোমরা খুঁজছো তারা তোমাদের চেয়ে অনেক বেশি নিরাপদে আছে। এখন আমাদের এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যেতে হবে। এরপর চারজনই জঙ্গল থেকে বেরিয়ে আসে। পথে গ্যান্ডালফ তাদের বলেন, সৌরন দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। যদিও এখনও তার হাতে ওয়ান রিং নেই, তবুও সে সারুমানকে ব্যবহার করে রোহান রাজ্যের ওপর আক্রমণ করবে। রোহান এখন খুব দুর্বল, কারণ তাদের রাজা থিওডেন এখনও সারুমানের প্রভাবে রয়েছে। কিন্তু সারুমান জানে না আমরা তার এই পরিকল্পনা ব্যর্থ করে দেব। এদিকে ওয়ান রিং ক্রমশ মর্ডরের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রোডো আর স্যাম যেন যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছতে পারে। কিন্তু এই মুহূর্তে তাদের প্রথম দায়িত্ব হলো রোহান রাজ্যকে রক্ষা করা। এরপর চারজন এডোরাস প্রাসাদের দিকে রওনা দেয়। প্রাসাদে প্রবেশের আগে একজন প্রহরী তাদের অস্ত্র জমা দিতে বলে। সে সবার অস্ত্র নিয়ে নেয়। গ্যান্ডালফের লাঠিটাও নিতে চায়, কিন্তু একজন বৃদ্ধ মানুষকে দেখে সে আর লাঠি নেওয়ার প্রয়োজন মনে করে না। আসলে সেই লাঠির মধ্যেই গ্যান্ডালফের অসাধারণ শক্তি লুকিয়েছিল। আর রাজদরবারে থাকা একজন লোক ছিল সারুমানের গুপ্তচর। সে জানতো গ্যান্ডালফের লাঠিতে বিশাল শক্তি রয়েছে। এরপর চারজন রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে। সেখানে তাদের দেখা হয় রাজা থিওডেনের সঙ্গে। রাজাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আর নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তখনই সারুমানের অনুগত গ্রিমা ওয়ান টাং গ্যান্ডালফের হাতে থাকা লাঠিটি দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সৈন্যদের উদ্দেশ্যে বলে, আমি তো বলেছিলাম এদের সব অস্ত্র নিয়ে নিতে। সৈন্যরা গ্যান্ডালফের দিকে এগিয়ে আসে, কিন্তু অ্যারাগর্ন, লেগোলাস এবং গিমলি তাদের আটকে দেয়। এদিকে রাজা থিওডেনের চেতনা পুরোপুরি সারুমানের নিয়ন্ত্রণে ছিল। তিনি নিজের ইচ্ছায় কিছুই করতে পারছিলেন না। তখন গ্যান্ডালফ সামনে এগিয়ে আসেন। তিনি নিজের লাঠির শক্তি ব্যবহার করে সারুমানের জাদুর সঙ্গে লড়াই শুরু করেন। কিছুক্ষণ পর তিনি রাজা থিওডেনকে সেই অশুভ জাদু থেকে মুক্ত করে দেন। ধীরে ধীরে রাজা নিজের আসল চেতনায় ফিরে আসেন। তার মনে হচ্ছিল যেন তিনি অনেক মাস ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছেন। তিনি তখনও জানতেন না তার ছেলে থিওড্রেড মারা গেছে। এরপর গ্যান্ডালফ তাকে সবকিছু খুলে বলেন। তিনি জানান সৌরন এবং সারুমান একসঙ্গে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাদের সেনাবাহিনী রোহানের অনেক গ্রাম ধ্বংস করে দিয়েছে। এখন তারা সরাসরি রোহানের দিকে এগিয়ে আসছে। আপনাদের তাদের মোকাবিলা করতেই হবে। কিন্তু রাজা থিওডেন যুদ্ধ করতে রাজি হন না। তিনি বলেন, আমি আর আমার প্রজাদের মরতে দেখতে চাই না। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজের সমস্ত প্রজাকে নিয়ে হেলমস দ্বীপে চলে যাবেন, কারণ তার বিশ্বাস পাহাড় ঘেরা সেই দুর্গে সবাই নিরাপদ থাকবে। এরপর গ্যান্ডালফ সেখান থেকে নিজের ঘোড়ায় চড়ে রওনা দেন। রওনা হওয়ার আগে তিনি অ্যারাগর্নকে বলেন, রোহানের তোমাকে দরকার। এই রাজ্যের মানুষের ভবিষ্যৎ এখন তোমার উপর নির্ভর করছে। তারপর তিনি আরও বলেন, পঞ্চম দিনের প্রথম সূর্যের কিরণ ওঠার সময় আমার জন্য অপেক্ষা করবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে তাকাবে। এই কথা বলে গ্যান্ডালফ সেখান থেকে চলে যান। এদিকে গোলাম ফ্রোডো এবং স্যামকে মর্ডরের দিকে নিয়ে যেতে থাকে। সে তাদের পাহাড়ে সেই জটিল গোলকধাঁধা পার করিয়ে দেয়।
কিন্তু এবার তাদের সামনে আসে আরেকটি বড় বাধা। সামনে রয়েছে ডেড মার্শেস। গোলাম বলে এখানে অর্করা কখনো আসে না, কারণ তারা এই পথ চেনে না। সেই জলাভূমির পানির নিচে অসংখ্য মৃতদেহ ভাসছিল। গোলাম বলে এগুলো মানুষ আর এলফদের লাশ। অনেক বছর আগে এখানে ভয়ঙ্কর এক যুদ্ধ হয়েছিল। ফ্রোডো, স্যাম এবং গোলাম ডেড মার্শেস পেরিয়ে মর্ডরের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আকাশে সেই ভয়ঙ্কর নাজগুল এসে হাজির হয়। সে বিশাল এক ফেল বিস্টের পিঠে চড়ে চারদিকে খুঁজছিল। সে ফ্রোডোদের খুব কাছাকাছি চলে আসে। নাজগুলের উপস্থিতিতে ওয়ান রিং আবার ফ্রোডোর ওপর প্রভাব ফেলতে শুরু করে। মনে হচ্ছিল সে যেন এখনই রিংটি পড়ে ফেলবে, কিন্তু স্যাম দ্রুত ফ্রোডোকে টেনে ঝোপের নিচে লুকিয়ে ফেলে। তাই নাজগুল বুঝতেই পারে না যে তারা সেখানে লুকিয়ে আছে। কিছুক্ষণ পর সে সেখান থেকে চলে যায়। আরও কিছু দূর এগিয়ে তারা একটু বিশ্রাম নেয়। ফ্রোডো পানির দিকে তাকিয়ে থাকে। পানির নিচে একটি মৃতদেহ ভেসেছিল। সেটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সে যেন সম্মোহিত হয়ে যায়। ধীরে ধীরে সে পানির ভেতরে নামতে শুরু করে। পানির নিচে অসংখ্য মৃতদেহ ছিল। ফ্রোডো প্রায় ডুবে যাচ্ছিল। ঠিক তখনই গোলাম পানিতে ঝাঁপ দেয়। সে ফ্রোডোকে টেনে বাইরে নিয়ে আসে। গোলাম সত্যিই ফ্রোডোকে নিজের প্রভু বলে মনে করতে শুরু করেছিল, তাই সে তাকে বাঁচানোর জন্য নিজের জীবনও ঝুঁকিতে ফেলেছিল। এই পুরো যাত্রায় দেখা যায় গোলামের ভেতরে যেন দুটি আলাদা সত্তা বাস করে। একটি সত্তা তাকে সবসময় খারাপ কাজ করতে উস্কায়, অন্যটি তাকে সঠিক পথে চলতে বলে। গোলাম চেষ্টা করছিল নিজের অন্ধকার সত্তাকে দমন করতে। এই কারণেই সে ফ্রোডোদের সাহায্য করছিল। সে নিজের খারাপ সত্তাকে বলেছিল, এখন আর তোমাকে আমার দরকার নেই, আমার নতুন প্রভুরা আমার যত্ন নেয়। আসলে গোলাম সবসময় এমন ছিল না। সে একসময় একজন সাধারণ মানুষ সদৃশ প্রাণী ছিল। তার নাম ছিল স্মিগল। কিন্তু ওয়ান রিং এর অভিশাপ তাকে আজকের গোলামে পরিণত করেছে। এরপর তারা তিনজন মর্ডরের প্রধান প্রবেশদ্বারের কাছে পৌঁছে যায়। সেখানে সৌরনের বিশাল সেনাবাহিনী পাহারা দিচ্ছিল। সেই পথ দিয়ে ভেতরে ঢোকা অসম্ভব। তখন গোলাম বলে আরেকটি রাস্তা আছে, জঙ্গল আর গুহার ভেতর দিয়ে সেই পথে মর্ডরে যাওয়া যায়। স্যাম অবাক হয়ে বলে, তুমি আগে আমাদের এই পথের কথা বলনি কেন? গোলাম উত্তর দেয়, তোমরা তো আমাকে জিজ্ঞেসই করনি। এরপর তারা সেই গোপন পথ ধরেই মর্ডরের দিকে এগিয়ে যায়। পথে তারা অনেক মানুষকে দেখতে পায়। তারা সবাই সৌরনের দিকে যাচ্ছিল। এই মানুষগুলো সৌরনের পক্ষে যুদ্ধ করতে এসেছিল। তারা নিজেদের জাতির বিরুদ্ধেই অস্ত্র ধরতে প্রস্তুত ছিল। ঠিক তখনই হঠাৎ তাদের উপর একদল সৈন্য আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই তারা সৌরনের পক্ষে যাওয়া লোকদের হত্যা করে। এরপর সেই সৈন্যরা ফ্রোডো এবং স্যামকেও বন্দী করে ফেলে। স্যাম তাড়াতাড়ি বলে, আমাদের কাছে সৌরনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খবর আছে। কিন্তু সৈন্যরা তাদের কথা বিশ্বাস করে না, তাদের বন্দী করেই নিয়ে যায়। পরে জানা যায় তারা গন্ডরের সৈন্য। গন্ডরের সেই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন ফারামির। তিনি ছিলেন গন্ডরের দ্বিতীয় রাজপুত্র, আর তিনি বোরোমিরের ছোট ভাই। বোরোমির সেই 8 জন সদস্যের একজন ছিল যারা ফ্রোডোর সঙ্গে ওয়ান রিং ধ্বংস করতে যাত্রা শুরু করেছিল। কিন্তু আগের পর্বে উরুখাইদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সে মারা যায়। ফারামির তখনও তার ভাইয়ের মৃত্যুর খবর জানতেন না। ফ্রোডো তাকে বলে, আমাদের সঙ্গে আরও অনেক সঙ্গী ছিল, কিন্তু হাম পথেই আলাদা হয়ে গিয়েছিলাম। ফ্রোডো যখন বোরোমিরের নাম উল্লেখ করে তখন ফারামির চমকে ওঠে। সে জিজ্ঞেস করে, আমার ভাই মারা গেছে, কিভাবে তার মৃত্যু হলো? ফ্রোডো জানতো না যে ফারামির এখনো কিছুই জানে না, কারণ বোরোমির মারা যাওয়ার আগেই ফ্রোডো সেখান থেকে চলে গিয়েছিল। তাই খবরটি শুনে ফারামির গভীরভাবে ভেঙে পড়ে। এরপর ফারামির আরেকটি প্রশ্ন করে। সে বলে, তোমাদের সঙ্গে যে অদ্ভুত প্রাণীটি ছিল সে কোথায়? ফ্রোডো উত্তর দেয়, আমাদের সঙ্গে এখন এমন কেউ নেই। আসলে ফারামির গোলামের কথাই বলছিল। এদিকে গোলাম পালিয়ে গিয়েছিল। রাত হলে সে আবার ফ্রোডোদের খুঁজতে ফিরে আসে। সে লুকিয়ে তাদের কাছে পৌঁছে যায়। তারপর ফ্রোডোকে একটি উঁচু জায়গায় নিয়ে যায়। সেখান থেকে সে দেখায় নিচে নদীর ধারে গোলাম মাছ খাচ্ছিল। ঠিক তখনই গন্ডরের তীরন্দাজরা তাকে লক্ষ্য করে তীর তাক করে। ফ্রোডো তাড়াতাড়ি বলে, ওকে মেরো না। তারপর সে নিচে নেমে গোলামের কাছে যায়। সে বলে, আমার সঙ্গে চলো। প্রথমে গোলাম যেতে চায় না, কারণ তার মনে হয় ফ্রোডো তাকে বিশ্বাসঘাতকতা করেছে। তখন ফ্রোডো বলে, আমার ওপর বিশ্বাস রাখো। গোলাম একটু এগিয়ে আসতেই গন্ডরের সৈন্যরা তাকে ধরে ফেলে। এবার গোলামের সমস্ত বিশ্বাস ভেঙে যায়। সে মনে করে ফ্রোডো ইচ্ছা করেই তাকে ফাঁদে ফেলেছে। রাগে গোলাম চিৎকার করে ওঠে। সে বলে, ওরা আমাদের মূল্যবান জিনিসটা চুরি করেছে। এই কথা শুনে ফারামির বুঝে যায় হবিটদের কাছে এমন কিছু আছে যা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রোডো তখন ফারামিরকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, ওই জিনিসটি তোমাদের হাতে দেওয়া যাবে না। মানুষের প্রলোভন থেকে নিজেকে বাঁচাতে পারবে না। কিন্তু ফারামির তখনও তার কথা বিশ্বাস করে না। সে ফ্রোডো, স্যাম এবং গোলাম তিনজনকেই বন্দী করে নিজের সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে ট্রেবিয়ার্ড মেরি ও পিপিনকে নিয়ে অন্য অ্যান্টদের কাছে যায়। সেখানে অনেক অ্যান্ট একত্রিত হয়। তারা একটি সভা করে। সভায় আলোচনা হয় তারা এই যুদ্ধে অংশ নেবে কিনা। দীর্ঘ আলোচনার পর অ্যান্টরা সিদ্ধান্ত নেয় তারা এই যুদ্ধে জড়াবে না। ট্রেবিয়ার্ড তখন মেরি ও পিপিনকে বলে, তোমরা এবার নিজেদের বাড়িতে ফিরে যাও। এরপর সে তাদের জঙ্গলের বাইরে পৌঁছে দিতে শুরু করে। কিন্তু মেরি ও পিপিন ইচ্ছা করেই ট্রেবিয়ার্ডকে এমন একটি পথে নিয়ে যায় সেই পথ থেকে আইসেনগার্ড পরিষ্কার দেখা যাচ্ছিল।
সেখানে পৌঁছে ট্রিবিয়ার দেখে সারুমান পুরো বন ধ্বংস করে ফেলেছে। অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে, চারদিকে শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে। এই দৃশ্য দেখে ট্রিবিয়ার গভীরভাবে ক্ষুব্ধ হয়ে যায়। সে দুঃখের সঙ্গে বলে, এদের মধ্যে অনেকেই আমার বন্ধু ছিল। এরপর সে জোরে গর্জন করে ওঠে। তার ডাকে আশপাশের সব অ্যান্ট সেখানে জড়ো হয়। ট্রিবিয়ার তাদের সামনে বন ধ্বংসের দৃশ্য দেখায়। এবার অ্যান্টরা নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। তারা ঠিক করে সারুমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। সব অ্যান্ট একসঙ্গে আইসেনগার্ডের দিকে রওনা দেয়। এদিকে ফ্রোডো, স্যাম ও গোলামকে নিয়ে ফারামির ওসগিলিয়াথের দিকে যাচ্ছিল। পথে ফারামির ফ্রোডোকে বলে, তোমার ভাই বড়মির মারা গেছে, কারণ সে তোমাকে রক্ষা করার শপথ নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে রিংটি নিজের কাছে নিতে চেয়েছিল। রিং তাকে পাগল করে দিয়েছিল। এই কথা শুনে ফ্রোডো আরো চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সে হঠাৎ অস্বস্তি অনুভব করে। সে বলে সে এসে গেছে। আসলে আকাশে একটি নাজগুল উড়ে আসছিল। সে আবারও ওয়ান রিং এর খোঁজ করছিল। এদিকে গন্ডরে মানুষ ও অর্কদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে হেলমস ডিপে সারুমানের বিশাল 10,000 উরুখাই সেনাবাহিনী আক্রমণ চালায়। আর তৃতীয় দিকে অ্যান্ট্রা আইসেনগার্ডের দিকে এগিয়ে যেতে থাকে। একই সময়ে 3টি আলাদা জায়গায় যুদ্ধ শুরু হয়। এদিকে আইসেনগার্ডে এন্ট্রা আক্রমণ শুরু করে। তারা একের পর এক উরুখাই সৈন্যকে হত্যা করতে থাকে। সারুমানের বাহিনী তাদের সামনে টিকতেই পারছিল না। এরপর এন্ট্রা সেই বিশাল বাঁধটির দিকে এগিয়ে যায়, যেটি দিয়ে নদীর পানি আটকে রাখা হয়েছিল। তারা নিজেদের বিশাল শক্তি দিয়ে বাঁধটি ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যেই প্রবল স্রোতে পানি আইসেনগার্ডে ঢুকে পড়ে। যেখানে সারুমান তার সেনাবাহিনী এবং যুদ্ধের অস্ত্র তৈরি করত, সেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। অন্যদিকে হেলমস ডিপে অ্যারাগন, লেগোলাস, গিমলি এবং রোহানের সৈন্যরা সারা রাত উরুখাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। কিন্তু শত্রুপক্ষের সংখ্যা এত বেশি ছিল যে ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে। মনে হচ্ছিল এবার আর তাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ঠিক তখনই ভোর হয়ে যায়। যুদ্ধ শুরুর আগে গ্যান্ডালফ বলেছিলেন, পঞ্চম দিনের প্রথম সূর্যের আলো ফুটলে পূর্ব দিকে তাকিও। সূর্যের প্রথম আলো ফুটতেই রাজা থিওডেন পূর্ব দিকে তাকান। সেখানে তিনি গ্যান্ডালফকে দেখতে পান। গ্যান্ডালফ একদল অশ্বারোহী সৈন্য নিয়ে ফিরে এসেছেন। তিনি বজ্রগতিতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। তারপর সবাই মিলে উরুখাইদের ওপর পাল্টা আক্রমণ চালায়। সারুমানের বিশাল সেনাবাহিনী ভেঙে পড়তে শুরু করে। যারা বেঁচে ছিল তারা প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিন্তু সেই জঙ্গল তখন আর আগের মতো ছিল না। এন্ট্রা ইতিমধ্যেই জেগে উঠেছিল। জঙ্গলে ঢুকতেই পালিয়ে আসা উরুখাইদের সবাইকে এন্ট্রা হত্যা করে। এদিকে অসগিলিয়াথে নাজগুল আবার ফ্রোডোর খুব কাছে চলে আসে। তার উপস্থিতিতে ওয়ান রিং আবার ফ্রোডোর মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ফ্রোডো ধীরে ধীরে রিংটি পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে স্যাম তাকে জোরে ধাক্কা দেয়। ফ্রোডোর হাত থেকে রিংটি সরে যায়। ফারামিরের একজন তীরন্দাজ নাজগুলকে লক্ষ্য করে তীর ছোড়ে। আঘাত পেয়ে নাজগুল সেখান থেকে সরে যায়। সেই যুদ্ধে মানুষেরাই বিজয়ী হয়। এরপর ফারামির ফ্রোডো, স্যাম এবং গোলামকে মুক্ত করে দেয়। সে বলে, তোমরা চলে যাও, তোমাদের যাত্রা সম্পূর্ণ করো। তিনজন আবার মর্ডরের পথে রওনা দেয়। কিন্তু সামনে যে পথ অপেক্ষা করছিল তা আগের যে কোনো পথের চেয়ে আরো ভয়ঙ্কর ছিল। সেখানে চারদিকে শুধু মৃত্যু আর অন্ধকারের ছায়া। এদিকে গোলামের বিশ্বাস আবার ভেঙে যায়। তা মনে হয় ফ্রোডো তাকে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু গ্যান্ডালফ সবাইকে সতর্ক করে বলেন, এই যুদ্ধ শেষ হলেও আসল যুদ্ধ এখনো বাকি। সৌরন খুব শিগগিরই আবার আক্রমণ করবে। আরো বড় একটি যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। এখন তাদের সব আশা একটাই, ফ্রোডো এবং স্যাম যেন সফলভাবে ওয়ান রিং ধ্বংস করতে পারে। কারণ একমাত্র সেটাই সৌরনকে চিরতরে পরাজিত করার উপায়। আর ঠিক এখানেই লর্ড অফ দ্য রিংস, দ্য টু টাওয়ার্স পার্ট 2 এর গল্প শেষ হয়।